জনগণের জন্য, জনগণের স্বার্থের জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যদি প্রয়োজন হয় একবার 36 মাস 36 বছর যদি জেলে যেতে থাকতে হয়, তার জন্য আমি তৈরি আছি ইনশাআল্লাহ। আন্দোলন হয়েছে বাংলাদেশে, আর সেই আন্দোলনের অগ্রভাগে ছিলাম না এমন একটি আন্দোলনও নাই এই ফেসিবাদের সময়ে। আমি একজনের সান্নিধ্য পেয়েছিলাম জেলের ভিতরে, পাহাড় সমতার সাহসিকতা। দল আপনি কি করেন সেটা দিয়ে আপনি বাঁচতে পারবেন না। আপনি কি বিএনপি করেন না, জামাত করেন না, আমার জমিয়ত করেন না, হেফাজত করেন না, আপনি চাঁদাবাজ যদি হন তাহলে আপনার রেহাই এইখানে হবে না। যেই কাজগুলো, যেই সিফতগুলো, যেই গুণগুলো আমাদের মধ্যে লাগবে, সেই গুণগুলো জাগিয়ে তুলতে পারেন সাংবাদিক ভাইরা। আপনার দর্পণ, আপনি যদি কি করেন, হলুদ সাংবাদিকতা করেন, তাহলে আমরা যাবো কোথায় রে ভাই? যা আমি করেছি তার লাইব্রেরি আমি নেব, কিন্তু যা আমি করিনি তা আপনি চালিয়ে দেবেন, ইনশাআল্লাহ সেই কাজ একবার করতে পারবেন, দ্বিতীয়বার করার উপযুক্ত থাকবেন না। আমি নির্দ্বিধায় এই পর্যায়ে ঘোষণা করছি, আগামীর নারায়ণগঞ্জ 4 এর উন্নয়নের রূপকার আমাদের সংগ্রামী লিডার মুফতি মনির হোসাইন কাসিমি হাফিজাহুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله المولانا العظيم। কারা মুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে আগত বিশেষভাবে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মৌলানা মাইনুদ্দিন সাহেব সহ আমার সামনে ভূমিষ্ঠ নারায়ণগঞ্জ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিক ভাইরা, আমি আমার বক্তব্যের শুরুতেই অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করছি 24-এর গণ অভ্যুত্থানে শহীদ হওয়া আমাদের বীর মুক্তিযোদ্ধাদেরকে এবং বিগত 17 বছরে ফেসিবাদের স্টিম রোলারের শিকার হয়ে যত মানুষ খুন হয়েছেন, গুম হয়েছেন, প্রত্যেকের রোহের মাগফিরাত কামনা করে এবং বিশেষভাবে 21 এবং 24-এ যারা আন্দোলন করতে গিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, তাদেরকেও আমি স্মরণ করছি। এক ভাই প্রশ্ন করেছেন, তার প্রশ্নের উত্তর দিয়েই আমি শুরু করি। সাংবাদিক ভাই সালাম সাহেব, উনি প্রশ্ন করেছেন, কেন আপনি জেলে গেলেন? যে জেল থেকে মুক্তি দিবস উপলক্ষে আজকের যথার্থ এই প্রশ্নটা। নিশ্চয়ই আমি কোনো ধরনের ছিটকে চোর না, বড় চোর না, ছোট চোর না, ডাকাতও না, এবং নারী গঠিত কোনো ধরনের কোনো জয় জামানো আমার সাথে নাই, দুর্নীতি নাই, সন্ত্রাসী করি নাই, চাঁদাবাজ আমি না, তাহলে আমি কেন জেলে গেলাম? যথার্থ প্রশ্ন। এদেশের একজন আলেম, এদেশের একজন মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার মুহতামিম, উনি শ্রদ্ধা সহকারে, সম্মান সহকারে থাকবেন, এটাই স্বাভাবিক। জেলে কেন উনি যাবেন? ঠিকই বলেছেন, জেলে যাওয়ার কথা ছিল না, কিন্তু আমার এই জন্মভূমি স্বাধীন হওয়ার যে 50 বছর উপলক্ষে বিগত ফ্যাসিস্ট সরকার যাদের সাহায্য নিয়েছে, ফ্যাসিস্ট হয়েছে, স্বৈরাচার হয়েছে, পৈশাচিকতার চরম শিখরে যারা পৌঁছেছিল, যাদের সাহায্য নিয়ে সেই দেশটার নাম কি? এই শুভ লগ্নে 50 বছর উপলক্ষে যে প্রোগ্রাম হতে যাচ্ছিল, জাতীয় প্রোগ্রাম, সেই স্মরণকালের সেই সময় ইসের মধ্যে এই ফেস্টিভ্যাল হিসেবে আমরা নিয়েছিলাম, সেটাকে পালন করব। দল মত নির্বিশেষে সকলের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গিয়েছিল। সেই সময়ে ফ্যাসিস্টদের হোদা, সেই ভারতের প্রধানমন্ত্রী, রানিং প্রধানমন্ত্রী এই দেশে আসবে, আর আমরা চুপচাপ মুখে আঙ্গুল চষতে থাকবো, এমনটা করা কোনোভাবেই দেশপ্রেমিক কোনো জনগণের জন্য, কোনো সাধারণের জন্য, কোনো আলেমের জন্য, কোনো সাংবাদিকের জন্য সহ্য করা কষ্টসাধ্য ছিল। বিধায় তখন যারা এটার বিরোধিতা করেছিল, আমরা আন্দোলন তো সেই
11 সাল থেকেই করেছি আন্দোলন। তো সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই ওনার যেদিন অন্যায়ভাবে ফাঁসির রায় দেওয়া হয়েছিল ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে, সেই তখন থেকেই তো আন্দোলন করছি। 13 সালে তো আমরা কি আন্দোলন শুধু একা করি নাই, আপনাদের সকলকে সাথে নিয়ে শাপলা চত্বরে করেছি। আমরা 18 সালেও করেছি, আমরা 21 সালেও করেছি, তারই ধারাবাহিকতায় 24-এও আমরা আন্দোলন করেছি। আন্দোলন হয়েছে বাংলাদেশে, আর সেই আন্দোলনের অগ্রভাগে ছিলাম না এমন একটি আন্দোলনও নাই এই ফেসিবাদের সময়ে। বিধায় আমাদের জেলখানা ছিল, অন্যায়ের বিরুদ্ধে করতে গিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, অগ্রভাগে ছিলাম, এজন্যই আমাকে জেলে পাঠানো হয়েছে, অন্য কোনো কারণও নয়। জেল স্বাভাবিক একটি ভিন্ন অভিজ্ঞতা, এক ভিন্ন জগৎ, কষ্ট ছাড়া অন্য কোনো কিছু ওখানে কি করে চিন্তাও করা যায় না। ওখানে মান সম্মান সাথে নিয়ে থাকা যায় না। এমন একটি জায়গার নাম হলো জেলখানা। সেই জেলখানাতে যখন গিয়েছিলাম, এত দুঃখের মাঝেও আমি একটি স্মৃতিচারণ করতে চাই। আমার একটা সুখের স্মৃতি আছে সেখানে। দীর্ঘ 1.5 বছরের প্রায় বা 1 বছরের বেশি সময় ধরে আমি একজনের সান্নিধ্য পেয়েছিলাম জেলের ভিতরে। পাহাড় সমতার সাহসিকতা, বয়সের বারে রুজ্জ, কিন্তু তার যে ধৈর্যের যেই বিশালতা মানুষটার মধ্যে, তার নাম হলো মাওলানা মঈনুদ্দিন সাহেব, যিনি এখন জামাতে ইসলামের মনোনীত প্রার্থী 5 নং আসনের জন্য। মাওলানা মঈনুদ্দিন সাহেব জেলের ভিতরে নিজেকে মনে হতো যেন উনি এতটা আনন্দে আছে শ্বশুর বাড়ি বেড়াইতেছেন। আশেপাশের যত মানুষ আছেন, মানে দল মত নির্বিশেষে সকলের অভিভাবকত্বের জায়গাটা নিজের মধ্যে নিজে তৈরি করে রেখেছিলেন। নিজের মনের দুঃখ, নিজের খুশির খবর সব কিছু শেয়ার করবে কার কাছে, এবং কে, সে বিএনপির হোক, জামাতের হোক, জমিয়তের হোক, হেফাজতের হোক, আলেম হোক বা না হোক, ছিটকে চোর, সে মঈনুদ্দিন সাহেবের কাছে কি বসে থাকে। ওনার কাছে যেই সুযোগ পাইলেই আসে। সেই মঈনুদ্দিন সাহেবকে কাছে পাওয়ার কারণে নিজের মধ্যেও নিজের সাহস জাগাইতে পারছিলাম, যোগাইতে পারছিলাম। যে সাহস নিয়ে আপনারা বলছেন কতবার জন্য 36 মাস, এগুলো তার গণে রাখার জিনিস ছিল না। যাই হোক, ধন্যবাদ জানাই যারা আমাদেরকে এই হিসাবটাও মনে করে দেন। এই হিসাব মনে করে যেন আগামীর দিনে এই দেশের জন্য এবং দেশের জন্য, জনগণের জন্য, জনগণের স্বার্থের জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যদি প্রয়োজন হয়, একবার 36 মাস 36 বছর যদি জেলে যেতে থাকতে হয়, তার জন্য আমি তৈরি আছি ইনশাআল্লাহ। নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা একজন সাংবাদিক ভাই জিজ্ঞেস করেছেন। অলরেডি আমি কি নির্বাচনে অংশগ্রহণ করে ফেলছি, এটা আপনারাই লিখতেছেন। আজকে 6 মাস যাবত আমাকে নিয়ে লেখালেখি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, আমিও সেভাবেই কি করছি। এখন প্রশ্ন হলো কোন দল থেকে করবে, এটা আপনি বলতে পারেন। আমার নিজের দল আমাকে মনোনয়ন অলরেডি দিয়ে রাখছে। এখন দল জোট করার দ্বার প্রান্তে বসেছে, সবাই জানে এটা। সেই জোট যার সাথে হবে তার হয়েই আমি নির্বাচন করবো ইনশাল্লাহ। আমার নমিনেশন কি পাকা হয়েছে কি হয় নাই, এটা সময়ের ব্যবধানে আপনি নিজেই লিখবেন ইনশাআল্লাহ। আমি অগ্রিম কোনো কিছু বলে দিয়ে একটা বিভ্রান্তির কারণ হতে চাই না। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে সেটা হবে, পরিষ্কার হয়ে যাবে, আর তখন সকলে মিলে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। একটা কথা অনেকে জিজ্ঞেস করেন, চুপে চুপে জিজ্ঞেস করেন, অনেক সাথে যোগাযোগ হয়। যেহেতু মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, তখন দ্বারে দ্বারে যখন যাওয়া শুরু করবো, তখন এক দরজা বাদ দিয়ে আরেক দরজা যাওয়ার সুযোগ নাই। তাহলে এক দরজা খুললে, এক ফ্ল্যাট করলে তো দেখা যায় যারা বিএনপি করে তারা, আরেক বিল্ডিংয়ে গেলে দেখা যায় ওখানে কি জামাতি ভাইরা বসবাস করেন। এক গেলে দেখা যায় মুসলমান, আরেক ঘরে গেলে দেখা যায় হিন্দু ভাইরা বসবাস করেন। এক গলে গেলে দেখি বিএনপিরা আছে, জামাতেরা আছে, আরেক ঘরে গেলে দেখা যায় আওয়ামী লীগেরা আছে। এটাই তো বাস্তবতা, তাই না? আজকে আপনাদেরকে দৃঢ়চিত্তে বলতে চাই, যারা সন্ত্রাসের সাথে, মাদকের সাথে নাই, যারা জমি দখলের মধ্যে নাই, যারা করে ফেলেছেন তওবা করেন, এই সময়ের ভিতরে যথেষ্ট সময় আছে। যারা করে ফেলেছেন তওবা করেন, আত্মসমর্পণ করেন, আইনের কাছে আপনার বিচার হোক। কিন্তু যারা সাধারণ জনগণ, আওয়ামী লীগ করতেন কিন্তু কারো জমি দখল করে নাই, কারো বাড়ি দখল করে নাই, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ করতেন কিন্তু চিন্তার মধ্যে নাই, ঘুমের মধ্যে নাই,
কোথাও চাঁদাবাজির মধ্যে নাই, মাদক ব্যবসার মধ্যে নাই, মাদকের সয়লাভ হোক, মাদক আমদানি হোক, এই ধরনের কোনো কাজকর্ম তিনি করেন না। এমন যারা সাধারণ জনগণ আছে ইনশা আল্লাহ অন্তত 4 নং নারায়ণগঞ্জের 4 নং আসনে এমন হিন্দু ভাইরা এমন আওয়ামী লীগের ভাইরা জামাই আদরে থাকবেন ইনশাআল্লাহ। আপনি যদি সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকেন তার বিচার হবে। আর যারা জানে যে সে বিরুদ্ধে দাঁড়াইছিল তারা অলরেডি কি বাইরে খেলতে চলে গেছে, তাদের সাঙ্গপাঙ্গ শুধু চলে গেছে। এইখানে যারা আছেন নিরীহরাই বেশিরভাগ আছেন, যারা এখনো আত্মগোপনে আছে তাদেরকে বলবো আইনের কাছে আপনি আত্মসমর্পণ করে আপনি পরিশুদ্ধ হন, তওবার মাধ্যমে পরিশুদ্ধ হন। যারা হবেন না, আপনি কি বিএনপি করেন না, জামাত করেন না, আমার জমিয়ত করেন না, হেফাজত করেন না, আপনি চাঁদাবাজ যদি হন তাহলে আপনার রেহাই এইখানে হবে না। আপনি যদি সন্ত্রাসী হয়ে থাকেন, দল কি করেন ডাজ নট ম্যাটার। দল আপনি কি করেন সেটা দিয়ে আপনি বাঁচতে পারবেন না, পারবেন না, পারবেন না। এই জন্য সুন্দর একটি সমাজ গড়ার জন্য, সুন্দর একটি দেশ গড়ার জন্য যেই কাজগুলো, যেই সিফতগুলো, যেই গুণগুলো আমাদের মধ্যে লাগবে সেই গুণগুলো জাগিয়ে তুলতে পারেন সাংবাদিক ভাইরা। আপনারা দর্পণ, আপনারাই পারেন আমাদেরকে দেখিয়ে দিতে এই কাজটা করতে হবে, এই কাজটা না করলে ভালো হয়। আপনিই পারেন মনির কাসিমি এইখানে দুর্নীতি করার সম্ভাবনা আছে, চোখ খোলা রাখেন, চোখ খোলা রাখেন। প্রত্যেকের 2টা চোখ আছে, আপনার কাছে কি 3য় চোখটাও আছে, ক্যামেরাটাও আছে। সবটা সার্বক্ষণিকভাবে আমার দিকে রাখেন, আমাকে ওয়াচে রাখেন, যেন আমি কোনো দুর্নীতি করতে না পারি, করলে যেন সে জনগণের সামনে আসে। কিন্তু এই আইডিয়া আমার ছবি লাগায়া আরেকজনের ছবি আমার ছবি বলে চালিয়ে দেওয়ার মতো ঘৃণ্য কাজ করবেন না, সেই ওয়াদাও আপনাদের কাছ থেকে চাই। কারণ যা আমি করেছি তার লাইব্রেরিটি আমি নেব, কিন্তু যা আমি করিনি তা আপনি চালিয়ে দেবেন, ইনশাআল্লাহ সেই কাজ একবার করতে পারবেন, দ্বিতীয়বার করার উপযুক্ত থাকবেন না। কারণ জনগণ আপনাকে প্রত্যাখ্যান করবে, আপনার চ্যানেলকে প্রত্যাখ্যান করবে। এই জন্য নিজের অস্তিত্ব নিয়ে সম্মান সহকারে যদি আমরা একসাথে থাকতে পারি তাহলে আপনার কাছে এই দাবিটা আমি করতেই পারি। আপনি সমাজের বিবেক, আপনি এই দেশের দর্পণ, আপনার মধ্যে মানুষ সমাজ দেখতে চায়। আপনি যদি কি করেন, হলুদ সাংবাদিকতা করেন, তাহলে আমরা যাবো কোথায় রে ভাই? আপনি কোনো সময় কি করবেন না, কোনো সন্ত্রাসী গভর্নমেন্টের কাছে নিজেকে বিকিয়ে দিবেন না, কোনো সন্ত্রাসী ভাইদের কাছেও নিজেকে বিকিয়ে দিবেন না। এটা আপনাদের আছে। এবং কোনো একটি দেশ স্বাভাবিকভাবে আক্রান্ত হতেই পারে। আমার দেশের স্বাধীনতা আক্রান্ত হলে কার মাধ্যমে হয়? আমার পার্শ্ববর্তী দেশের মাধ্যমে হয়। আপনি যদি তার কাছে আগেই বিকোয়া হয়ে থাকেন তাহলে আপনি আপনার কাজটা সামনে আগিয়ে নেবেন কেমনে? এই জন্য নিজের কমিটমেন্ট যেটা আছে সেটাকে রক্ষা করুন এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে সহি পথ দেখান, যেই পদে আগাইলে ইনশাআল্লাহ আপনি আমি মিলে এই সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। আর আওয়ামী লীগের সাধারণ আওয়ামী লীগ আদ্যবাহীদেরকে বলছি, ভয়ের কোনো কারণ নাই, মোটেও কোনো কারণ নাই। আপনার দলকে শুধু আপনি আওয়ামী লীগ করেছেন, এটাই আপনার অপরাধ, এইটা হতে পারে না। দল করার কারণে আপনি অপরাধী না, আপনি অপরাধী হবেন অপরাধ করার কারণে। যদি কোনো ধরনের অপরাধ করে থাকেন তওবা করেন, ইনশাআল্লাহ আমাদের বিএনপির ভাইরা, জামাতের ভাইরা আপনাকে লড়াই মিলিয়ে নেবে, আমরা আপনাদেরকে কোলে তুলে নেব। জমিয়ত, হেফাজত এবং এদেশের জনগণ আপনাকে কোলে তুলে নেবে। আপনি আমার সন্তান, আমার ভাই, আমার বোন, আমারই সাথে বেড়ে উঠেছেন, বিধায় আপনার মঙ্গল আমি কামনা করি। আপনার কাছ থেকে সহযোগিতাও চাই, আমরাও সহযোগিতা করতে চাই। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আয়োজকদেরকে, বিশেষভাবে সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।